প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক, রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটা হলো আরাকান পরিস্থিতি ও বাংলাদেশের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমরা অতিথি আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ। স্বাগত ইউসুফ আপনাকে এই অনুষ্ঠানে। আমরা দেখলাম যে আরাকানে অর্থাৎ সেই মিয়ানমারের রাখাইনে ব্যাপকভাবে দখলকৃত হয়ে গেছে আরাকান আর্মির মাধ্যমে। যে আর্মি বহু বছর পরে সূচনা করেছিল, আজকে তারা সফলতার ধার প্রান্তে এসেছে এবং পুরো আরাকানকে তারা মংডু পর্যন্ত দখল করে নিয়েছে। এই আরাকানের সাথে আমাদের রোহিঙ্গা একটা সমস্যা, এটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। এই আরাকান আর্মির মিয়ানমার পদের দখলের কারণে রাখাইনে অবস্থিত মিয়ানমার সশস্ত্র বাহিনীর রিজিয়নাল কমান্ড এখন পুরোপুরি তাদের দখলে রয়েছে। বলা যায় আরাকান এখন স্বাধীনতা নিদেন পক্ষে স্বায়ত্ত শাসনের ধার প্রান্তে এসে গেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ কর্নেল হক। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে এনটিভিকে এবং এনটিভি দর্শকদের জন্য আমার শুভেচ্ছা সালাম। বর্তমান মুহূর্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আরাকানে যে ঘটনাগুলো এখন ঘটছে, যে পরিস্থিতির উদ্ভূত হয়েছে, এটার কি সিগনিফাই করে, এটার তাৎপর্যটা কি। প্রথমে আমি বলবো যে এই যে পুরো আরাকানের বা রাখাইন স্টেটের যে পুরো নিয়ন্ত্রণটা এখন আরাকান আর্মি নিয়ে নিয়েছে, এই বিষয়টা কিন্তু অপ্রত্যাশিত ছিল না, বরঞ্চ এটাই অবধারিত ছিল। যারাই ইতিহাস নিয়ে কিছুটা লেখাপড়া করেন তারা সবাই জানেন যে আরাকানটা কিন্তু প্রায় 1000 বছর ধরে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত ছিল। বিভিন্ন সময়ে যাদেরকে আমরা বার্মিজ বলে থাকি বা বার্মা, যে ইরাবতী উপত্যকাতে যেই মূল জাতিগোষ্ঠীটার বসবাস, তারা এই আরাকানকে বিভিন্ন সময় দখল করে নিয়েছে, আবার তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রথম তারা আরাকানে আসে 1018 সালে। তখন কিন্তু বার্মা ছিল না, তখন ওই পুরো ইরাবতী ভ্যালিটা উত্তর এবং দক্ষিণ দুটো অংশে ভাগ ছিল। উত্তরে ছিল পাগান রাজ্য। তো পাগানরা প্রথমে 1018 সালে আক্রমণ করে আরাকানকে, স্বাধীন দেশ আরাকানকে। কিন্তু তারা সেই আরাকানকে 60 বছরের ভিতরে তারা বেশি তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কারণ তখন ইরাবতী উপত্যকাতেও উত্তরে পেগু রাজ্য ছিল, উত্তরে পাগান আর পিছনে দক্ষিণে পেগু রাজ্য ছিল। এদের মধ্যেও নানা রকম অন্তর্দ্বন্দ্ব ছিল, ফলে ওরা খুব বেশি দিন এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সাকুল্যে ওই সময়টাতে তারা মোটে 60 বছর আরাকানকে নিয়ন্ত্রণ করেছে। এর পরবর্তীতে আবার 1784 সালে যখন ওই রাজ্যটা, তখন কিন্তু এরই মধ্যে কোনবং সাম্রাজ্য বলা হয়ে থাকে, কোনবং সাম্রাজ্যের অধীনে চলে গেছে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন আলং পায়া। তো 1784 সালে বোদাও পায়া সেই রাজ্যেরই এক রাজা, তৎকালীন রাজা, আবার আরাকানকে আক্রমণ করে বসে এবং আক্রমণকে দখল করে নেয়। 1824-এ যখন প্রথম ইন্দো বার্মিজ ওয়ার, যেটাকে আমরা বলি ইঙ্গো বার্মা যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশরা আবার আরাকানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আরাকান তখন কলোনাইজ হয়ে যায়। তো এই সময়টা তো তারা সাকুল্যে কিন্তু মোটে 40টা বছর আরাকানকে পরাধীন করে রাখতে পেরেছিল। তো আমরা যদি দেখি প্রায় 4th শতাব্দীতে, মানে 4th সেঞ্চুরিতে প্রথম আরাকানে যে নগর রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বৈশালী নামে, তারপর থেকে শুরু করে 1018 পর্যন্ত আরাকান ছিল একদম স্বাধীন একটা দেশ। মাঝখানে 60 বছরের জন্য পেগু সাম্রাজ্যের অধিপতিরা সেটাকে দখল করলো, আবার নিয়ন্ত্রণ হারালো। এরপরে আবার 1784-তে গিয়ে আবার কোনবং ডাইনাস্টি, যেটা তারা এটা নিয়ন্ত্রণ নিল 40 বছরের জন্য। কাজে এই সময়টুকু ছাড়া বিগত 1500 বছরের ইতিহাসে আরাকান কিন্তু সবসময় একটা স্বাধীন রাষ্ট্র ছিল। আর এখন যে মিয়ানমারটাকে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইউনিয়ন অফ মিয়ানমার বলে থাকি, অ্যাকচুয়ালি এটা একটা আনইজি ইউনিয়ন বলা যায়। আমরা যদি ব্রিটিশ পিরিয়ডটাতেও দেখি, বার্মা কিন্তু তখন দুটো ভাগে ভাগ ছিল। ইরাবতী উপত্যকার মাঝখানে যে প্লেন ডিস্ট্রিক্ট, এটাকে বলা হতো মিনিস্ট্রিয়াল বার্মা বা বার্মা প্রপার।
আর চারপাশে যে পেরিফেরাল এরিয়াগুলো ছিল, যেমন আজকে যেখানে রাখাইনরা আছে, রোহিঙ্গারা আছে, চীনরা আছে, বা অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আছে, তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে বলা হতো তখন শিডিউল টেরিটরি বা ফ্রন্টিয়ার টেরিটরি। এগুলো কিন্তু কখনোই ইভেন ব্রিটিশ রাজেরও নিয়ন্ত্রণে ছিল না। কাজেই এই যখন মিয়ানমার ব্রিটিশ শাসনমুক্ত হলো, তখন তারা একটা অ্যাগ্রিমেন্ট করলো, পাংলং ট্রিটি যেটাকে বলা হয়, পাংলং অ্যাগ্রিমেন্ট। ওখানে মিয়ানমার সরকার, তখন বার্মিজরাই ছিল তখন মেজরিটি, তারা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছালো যে তোমরা 10 বছরের জন্য আমরা একটা ইউনিয়ন হিসেবে একত্রে থাকি, এরপরে তোমাদের যদি মনে হয় যে ইউনিয়নের সাথে থাকাটাই তোমাদের জন্য লাভজনক, আমরা একত্রে থাকবো, আর কেউ যদি মনে করে এটা তোমাদের জন্য অলাভজনক, তাহলে তোমরা স্বাধীন হয়ে যেতে পারো। কিন্তু 10 বছর পরে দেখা গেল এই শিডিউল টেরিটরি যেটা ছিল, প্রতিষ্ঠা ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের স্বাধীনতা চাইল। তখন এই দেশটাকে একত্রে রাখার জন্য একটা বার্মানাইজেশন বা বর্মীয়করণ একটা প্রকল্প হাতে নেওয়া হয়। এটার জন্য তারা দুটো কাজ করে। তারা মিয়ানমারের সাধারণ জনকে বোঝাতে সক্ষম হয় যে যদি আর্মি না থাকে তাহলে এটাকে একত্রে রাখা যাবে না। দ্বিতীয়ত, তারা বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে পুরো জাতিটাকে ইউনিফাইড রাখার চেষ্টা করে, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান আনইজি ইউনিয়ন, যেটা এখন ইন্ডিয়াতে হচ্ছে। এই ইউনিয়নটা ভেঙে যাওয়াটাই খুব স্বাভাবিক ছিল এবং এটা খুব অপ্রত্যাশিত ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরাকানে যেটা ঘটছে এটা অত্যন্ত একটা পজিটিভ, আমি ইতিবাচক দিক থেকে দেখি। একটা স্বাধীনতাকামী জাতিগোষ্ঠীর, জনগোষ্ঠীর স্বাধীন হয়ে যাওয়াই উচিত। আমি এটাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। বাট এখানে আমি আপনার কানেক্টিভ যে একটা প্রশ্ন আপনি যেটা বললেন, স্বাধীন হয়ে যেতে পারে, এখানকার ম্যাক্সিমাম জনগণই তো ছিল আর এই আমাদের রোহিঙ্গা যাদেরকে বলি, এই রোহিঙ্গারাই তো ছিল এখানে মেজরিটি জনগণ এই সাইডটির সম্পূর্ণ সামনের দিকে। তাদেরকে যেভাবে ব্রুটালি কিল করে, ব্রুটালি তাদেরকে মার্সিলেসলি মেরে এবং অসংখ্য লোককে আহত করে অসংখ্য লোক বাংলাদেশে এসে আশ্রয় নিল। আপনি তাহলে এই স্বাধীন ভূমি হিসেবে কাদেরকে প্রতিষ্ঠিত করার কথা চিন্তা করছেন? তারা কাদেরকে প্রতিষ্ঠিত করবে? স্বাধীন ভূমির মালিকানা কার থাকবে? আচ্ছা, এটা অত্যন্ত একটা যৌক্তিক প্রশ্ন। আরাকান রাজ্যটা তাদেরই থাকবে, এই রাজ্যের যারা আদিবাসী, শুরু থেকে যারা এই রাজ্যটাতে ছিল। অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে অন্যান্য যে সমস্ত আর্মিগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে আর্মিগুলো আছে জাতিগোষ্ঠীর, যেমন চীন আর্মি বা কাচিন আর্মি বা যে সমস্ত আর্মির নাম মন আর্মি বলা হয়, রাখাইনে কিন্তু রাখাইনরা নিজেদেরকে রাখাইন আর্মি হিসেবে পরিচয় দিচ্ছে না, তারা নিজেদেরকে বলছে আরাকান আর্মি। অন্যদিকে ওদের যে রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান, এটাকেও তারা ইউনাইটেড লিগ অফ রাখাইন বলছে না, তারা ইউনাইটেড লিগ অফ আরাকান বলছে। যদি রাখাইনদের এরকম কোনো উদ্দেশ্য থাকতোই যে এই প্রদেশটা হবে শুধুই রাখাইনদের, তাহলে তারা কিন্তু এটাকে রাখাইন আর্মি বলতো, ইউনাইটেড লিগ অফ রাখাইন বলতো। বাট এটাকে ওভারটলি একটা কৌশল মনে করেন না আপনি? কেননা যদি তাই হতো, যদি তারা সেটাকে শুধু মানে সবার জন্যই যদি সেটা করতো রাখাইন কিংবা আপনি এখন পর্যন্ত তো তাদের সাথে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো সুসম্পর্ক গড়ে ওঠেনি, এবং আরসা নামে যে সংগঠন আছে তাদের সাথে কিন্তু তাদের একটা দ্বন্দ্ব চলছে, তাদের নিজস্ব ভূখণ্ডের মধ্যে আবার তাদের মধ্যে যুদ্ধ কিংবা খণ্ডযুদ্ধ চলছে। তাহলে এটা কি ওভার্টলি তারা দেখাচ্ছে একটা কোভার্টলি তাদের কোনো বিষয়ে, যেমন খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলা কিংবা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা করছে, এরকম কি হতে পারে না? না, আমি এটা মনে করি না। এটা মনে না করার কারণ হচ্ছে, দেখুন, প্রথমত হচ্ছে এই আরাকান রাজ্যে রাখাইন এবং রোহিঙ্গাদের মধ্যে কিন্তু হাজার বছরের শান্তিপূর্ণ সহাবস্থানের একটা ইতিহাস আছে, ছিল। এদের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা সম্প্রতি শুরু হয়েছে, 2012 সালে প্রথম তাদের মধ্যে একটা বড়সড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এর আগে যখন নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখা গেল রোহিঙ্গাদেরকে ব্রিটিশরা ব্যবহার করছে, ওদিকে রাখাইনদেরকে জাপানিজরা ব্যবহার করছে। তো এই যে তাদের মধ্যে একটা চির ধরানো, ফাটল ধরানোর যে প্রচেষ্টা, এটা ব্রিটিশরা এক সময় করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। পরবর্তীতে এই বার্মিজ মেজরিটি তারা চেষ্টা করেছে এই প্রদেশের নিয়ন্ত্রণটা যাতে প্রদেশের জনগণের হাতে না থাকে, এই জন্য যখনই কোনো প্রাদেশিক নির্বাচনের সময় আসছে, ওটা যেটা করেছে যে ওরা জানে যে রাখাইনরা এখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, হয়তো সাথে কিছু রোহিঙ্গারাও কিছু সিট পাবে, যদিও রোহিঙ্গাদেরকে ইলেকশনের জন্য এলিজিবল ঘোষণা করা হয়নি, বিকজ ওদের তো আইডেন্টিটি বা পরিচয়টা কি চিরকাল অস্বীকার করে আসছে মিয়ানমারের জান্তা সরকার, এমনকি সুচির গভর্নমেন্টও।
না, নাগরিকত্ব তো দিবেই না। দিচ্ছে না। সূচিও তো বলেছে যে না, তাদের নাগরিকত্ব আমরা দিব না। এটা তো একদম প্রকাশ্য। এটা তো তারা যে আন্তর্জাতিক আদালতে গেল সেখানেও তো সূচি একই কথা বলেছেন, তাদেরকে নাগরিক হিসেবেই মনে করে না। তাহলে কিভাবে তারা আজকে আরাকান আর্মি যেটা করছে তারা তো একই কথা বলবে, যেহেতু কোনো পার্টিসিপেশন নাই, এই রোহিঙ্গাদের কোনো পার্টিসিপেশন নাই ইন দ্য আরাকান আর্মি। এখানে একটু কিছুটা তথ্যগত কিছুটা পার্থক্য আছে। প্রথমত হচ্ছে যে রাখাইনকেও কিন্তু এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা Right. এনএলডি যেটাকে বলা হয়, ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, যেটা এনএলডি সুচির পার্টি, এই 2021 সালে যখন নাকি সুচি ক্ষমতাচ্যুত হয় এই সামরিক জান্তার কাছ থেকে, তখনও কিন্তু আরাকান আর্মি কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল। সুচি সরকারই তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জি, কিন্তু যখন মিলিটারি এসে টেক ওভার করলো, গণতান্ত্রিক শক্তি যখন একটা হুমকির মুখে পড়লো, তখন কিন্তু তারা আবার আরাকান আর্মির উপর থেকে এই ব্ল্যাক লিস্ট থেকে তাদের নাম সরিয়ে তাদের সঙ্গে হাতে হাত মেলালো। Right. এগুলো কতগুলো পলিটিক্যাল গেম প্লে। তা আমি যেটা বলছিলাম, দেখেন যে সবসময় যেটা করেছে বার্মিজরা, যে প্রাদেশিক যে পরিষদের বা প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণটা যাতে ওই এলাকার লোকজনের উপর চলে না যায়, এর জন্য রাখাইনের এগেনস্টে বারবার তারা করেছে কি, রোহিঙ্গাদেরকে দাঁড় করানোর চেষ্টা করেছে। তাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তোমরা যদি সেনাবাহিনীর সাথে থাকো বা সামরিক জান্তা সরকারের সাথে থাকো, আমরা ইলেকশনে জেতার পরপরই তোমাদেরকে নাগরিকত্ব দিব। এই যে একটা মিথ্যে প্রতিশ্রুতি, এটা ওরা 1991 সালেও দিয়েছে। তারপর যখন ওই যে যেটাকে বলে রেভলিউশন বলা হয়, আমি ভুলে গেলাম, মানে আরেকটা রেভলিউশন 1997 তখনও তারা একই প্রতিশ্রুতি দিয়েছিল। বারবার তারা প্রতিশ্রুতি দেয়, বারবার তারা ভেঙে ফেলে। এমনকি সম্প্রতি যখন নাকি আরাকানের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে গেল, তখনও কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা সরকার কিন্তু একই অফার আরাকান রোহিঙ্গাদেরকে দিয়েছে। তখন আমি বেশ কিছু লেখালেখি করেছিলাম যে রোহিঙ্গারা এবার একটা ট্র্যাপে পড়তে যাচ্ছে। তবে এখানে ভালো খবর হচ্ছে, এই কিছু কিছু রোহিঙ্গা কিন্তু অলরেডি আরাকান আর্মির সাথেও সামরিক জান্তা সরকারের সেনাবাহিনীর এগেনস্টে ফাইট করছে। অন দি আদার হ্যান্ড, আবার রোহিঙ্গাদের কেউ কেউ কিন্তু আবার সরকারের সাথেও হাত মিলিয়ে আরাকান আর্মির এগেনস্টে ফাইট করছে। ওদের ভেতরেও কিন্তু বিভিন্ন ছোট ছোট দল আছে, বিভিন্ন পন্থী। বাট আমি যদি অ্যাজ এ হোল চিন্তা করি, তাহলে আমি মনে করি এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হওয়ার, একটা সম্প্রীতির বন্ধন তৈরি হওয়ার মতো যথেষ্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পটভূমি আছে। আমি যদি এই প্রসঙ্গে আরেকটা আপনার সংযোগ করি একটা প্রশ্ন, সেটা হলো সংক্ষেপে উত্তর দেবেন। হোয়াট ইজ বার্মা অ্যাক্ট? যে বার্মা অ্যাক্টে আমেরিকা আপনার 9 বিলিয়ন থেকে হঠাৎ করে কয়েক মাস আগে 13 বিলিয়নে তাদের বাজেট উন্নীত করলো। হোয়াট ওয়াজ দ্য রিজন? এই জিনিসটা আসলে সংক্ষেপে বলাটা খুব ডিফিকাল্ট। আমি একটু তাহলে অর্ধেক এখন বলেন, পরবর্তীতে আমরা বিরতির পরে বাকিটা বলবো। এটা যেটা হয়েছে যে আরাকানটার ভূ রাজনৈতিক সিগনিফিকেন্ট কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি যে একদিকে প্যাসিফিক ওশান, আরেকদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান। রাইট। এই দুটো ওশানের মধ্যে কিন্তু একটা সেতু বন্ধন হিসাবে কাজ করেছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের আমি যদি আরাকান কোস্টটাকে চিন্তা করি, প্রায় 350 কিলোমিটার লম্বা একটা কোস্ট লাইন, রাইট। যেখানে বেশ কিছু আপনার ওই যে আগেকার দিন থেকে, প্রাচীন জমানা থেকে এখানে ট্রেড অ্যান্ড কমার্সের জন্য দিস ওয়ার দি পোর্ট অফ, মানে এখানে প্রচুর হতো, জাহাজ আসতো, ব্যবসা বাণিজ্য হতো। তো এখন আমরা যদি চিন্তা করে দেখি, আমরা ফার্স্টে চায়নার কথাটা চিন্তা করি। চায়নাকে কিন্তু পশ্চিমাদের সঙ্গে বা মিডল ইস্টের সঙ্গে যে কোনো বাণিজ্য করতে হলে তাদেরকে এতদিন সাউথ চায়না সি হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ঘুরে মালাক্কা প্রণালী দিয়ে তাদেরকে ইন্ডিয়ান ওশানে আসতে হতো। এখন তারা যেটা করছে, তারা ইউনান প্রভিন্স থেকে সিত্তোই পর্যন্ত অলরেডি তারা একটা গ্যাস এবং অয়েল পাইপলাইন তৈরি করে ফেলেছে। এখানে তাদের একটা 5 লাইন একটা পরিকল্পনা আছে। এখানে তারা একটা মহাসড়ক বানাবে। এখানে তারা ওই যেটা সুপার কেবল হাইওয়ে তারা তৈরি করবে। একটা রেলওয়ে লাইন তারা বাড়াবে। তার মানে হচ্ছে তারা একটা ল্যান্ড কানেক্টিভিটিটাকে করে ইউনান থেকে এখন তাদেরকে এত হাজার হাজার মাইল ঘুরে না এসে স্ট্রেটওয়ে তারা কিন্তু বঙ্গোপসাগরে চলে আসতে পারছে। এটা হচ্ছে আরাকান একটা ভূ রাজনীতিক একটা সিগনিফিকেন্স। ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি, ইন্ডিয়া যদি তার 7 সিস্টারে পৌঁছাতে চায়, আপনি চিন্তা করে দেখবেন তাকে কত ঘুরে যেতে হতো আগে। ল্যান্ড কমিউনিকেশন ইজ অলওয়েজ এ ডিফিকাল্ট থিং, তাই না? বিভিন্ন রকমের জটিলতা থাকে। আপনি যে এলাকার ভিতর দিয়ে যাবেন সেই রাষ্ট্রের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কি নেই, অনেক বিষয় আসা থাকে। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক সমুদ্র দিয়ে যে কেউ চলাফেরা করতে পারে। এখন ওরা যে কালাদান প্রজেক্ট যেটা করছে ইন্ডিয়া, সেটা কিন্তু তারা প্রথমে কলকাতা থেকে তারা প্রায় 560 কিলোমিটারের মতো সমুদ্রপথে তারা যাবে সিত্তোই। ওখান থেকে আবার পালেতুয়া নামে একটা জায়গা আছে 160 কিলোমিটার, এটা নদী পথে, কালাদান নদী ধরে যাবে। ওখান থেকে সড়ক পথে তারা মিজোরাম বা অন্যান্য 7 সিস্টারকে কানেক্ট করবে। সো দিস ইজ এ ড্রিম প্রজেক্ট ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ওরা কিন্তু এখানে প্রচুর মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছে। এতে এই অর্থনৈতিক ইন্টারেস্টের ভিতরে সীমাবদ্ধ থাকলেও ভালো ছিল। পাশ্চাত্যরা যেটা মনে করছে, এই যে সিত্তোইতে
চায়নার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে, ওখানে তারা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে, তারা ডিপ সি পোর্ট করবে, Right. এবং পাশ্চাত্যের সামরিক চিন্তাবিদরা ভাবছে যেখানে সে হয়তো একটা নৌঘাটিও করতে পারে। সেই ক্ষেত্রে পুরো এই ইন্ডিয়ান ওশান রিজিয়নের উপরে চায়নার একটা মিলিটারি ইনফ্লুয়েন্সটা অনেক ব্যাপক হারে বেড়ে যাবে। তো অবশ্যই এটাতে পাশ্চাত্যের বা ইউএসের একটা ইন্টারেস্ট থাকবে যে চায়নার যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স যেটা আছে, প্রভাব বলা হয়, সেটাকে কীভাবে সংকুচিত রাখা যায়, কন্টেইন করা যায়। এই জন্যই আমেরিকা বার্মা অ্যাক্ট করে সুচি গভর্নমেন্ট বা অ্যাপারেন্টলি ফার্স্ট অফ অল তাদেরকে আরাকান আর্মির সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে হবে। সাবসিকুয়েন্টলি তারা চাবে যেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক, এখানে সুচি গভর্নমেন্ট আবার ফিরে আসুক, যাতে করে চায়নার যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স এটাকে তারা কন্টেইন করতে পারে। আব্দুল্লাহ আল ইউসুফ, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন অফিসার। আপনার চিন্তা চেতনা দেশপ্রেম দেশকে আরও সমৃদ্ধ করবে আশা করি ইনশাআল্লাহ। আপনি সংক্ষেপে কালাদান প্রজেক্ট সম্পর্কে একটু, অনেকেই শুধু কালাদান নাম জানে, হোয়াট ইজ ইট? কালাদান প্রজেক্টটার নাম আসছে, কালাদান নামে একটা নদী আছে আরাকানে, বেশ এটা দিয়ে বেশ নেভিগেবল একটা নদী আর কি, এটা দিয়ে প্রচুর ট্রেড অ্যান্ড কমার্স হয় সেই প্রাচীনকাল থেকেই। তো এখানে কালাদান প্রজেক্টের সিগনিফিকেন্সটা হচ্ছে এটাই যে এটা একটা চ্যানেল অফ বা রুট অফ কমিউনিকেশনের জন্য ইন্ডিয়ার জন্য অত্যন্ত, বিশেষ করে অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। আমরা যদি আবারও সেভেন সিস্টারের কথায় ফিরে আসি, মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে কেউ যদি সেভেন সিস্টারের যে কোনো প্রভিন্সে যেতে চায় যে কোনো পারপাসে, তাকে হয় ওই শিলিগুড়ি করিডোর হয়ে ওদিক দিয়ে ঘুরে বিশাল দূরত্ব পার হয়ে তাকে আসতে হবে। আরেকটা যেটা হাসিনা সরকারের সময় চেষ্টা করেছিল, ইন্ডিয়া বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটের নামে সর্ট অফ মানে করিডোর তৈরি করে কানেক্ট করার জন্য তো সেভেন সিস্টারকে। অলরেডি বিভিন্ন জায়গাতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, আমরা জানি। আর তার একটা বিকল্প পথ ছিল, যেটা অনেক নিরাপত্তা বিশ্লেষকরাই ভেবে থাকেন, যে যখন বাংলাদেশের ভেতর থেকে করিডোর কিংবা ট্রানজিট ইন্ডিয়া নেওয়ার চেষ্টা করছিল, তখন তার একটা বলা যায় প্ল্যান বি ছিল, যে যদি কখনো বাংলাদেশে এমন কোনো সরকার আসে যেটা হয়তো এই প্রজেক্টটা হতে দিবে না, তখন তার বিকল্প কী। তখন থেকেই কিন্তু তারা এই কালাদান প্রজেক্টটাকে অ্যাক্টিভেট করার একটা পরিকল্পনা তাদের মাথার ভিতর ছিল। এই প্রজেক্টের তিনটা অংশ। একটা হচ্ছে সমুদ্রপথে, যেটা আগে বলেছি, আপনি কলকাতা থেকে আরাকানের সিত্তই পোর্ট পর্যন্ত সমুদ্রপথে, এটা প্রায় 560 কিলোমিটার। রাইট। পরবর্তী অংশটা হচ্ছে সিত্তই হচ্ছে কালাদান নদীর মুখ, মানে মাউথ আর কি। এটা এখান থেকে নদী ধরে আপনি উজানে চলে যাবেন 160 কিলোমিটার, গেলে আপনি পালেতোয়া নামে একটা জায়গাতে পৌঁছাবেন, যেটা হচ্ছে আমাদের মিজোরামের একদম বাউন্ডারিতেই। এটা চীন স্টেটের ভিতরে, চীন স্টেটের ভিতরে, মিয়ানমারের। ওখান থেকে সড়ক পথে তখন আপনি যে কোনো সেভেন সিস্টারকে কানেক্ট করতে পারছেন। এই যে বিশাল একটা $multi-million প্রজেক্ট, যেটাকে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সশিপমেন্ট প্রজেক্ট বলা হয়, সংক্ষেপে কালাদান প্রজেক্ট। এটির উদ্দেশ্য হচ্ছে এটাই, টু ইনক্রিজ দি কানেক্টিভিটি উইথ দি সেভেন সিস্টার্স। এই জন্য ইন্ডিয়া এটাকে সবসময় খুব পারসিউ করে আসছে। এটার সিগনিফিকেন্সটা এই জন্যই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড আনসার। এরপরে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে রোহিঙ্গাদের বিজয়, আরাকান আর্মির বিজয়, এটা কি আপনার আমাদের পরিস্থিতিকে আরো জটিল করে ফেলবে না, বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি? আমি মনে করি না। এটা আমাদের রোহিঙ্গা পরিস্থিতিটাকে বা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে এটা একটা খুবই ইতিবাচক একটা ভূমিকা রাখতে পারে, যদি আমরা আমাদের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে আমাদের ডিউ রোলটাকে প্লে করতে পারি। সেটা কীরকম, যেটা আমি একটু আগে ইতিহাসের কথা সামান্য বলেছিলাম, একটু বলতেই হয়, তা না হলে ব্যাপারগুলো বোঝা যাবে না। সেটা হচ্ছে রোহিঙ্গা এবং রাখাইন। ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তারা জানবেন, এদের অরিজিন কিন্তু হচ্ছে ভারতের বিহার রাজ্যে। ওখানে একসময় সম্রাট অশোক, উনি তো বৌদ্ধ ধর্ম প্রচার করতেন। তো উনি মারা যাওয়ার পর হঠাৎ করে হলো কি, ওই বিহার রাজ্যে হিন্দু চৌভিনিস্ট যারা আছে, হিন্দুত্ববাদী, তারা ব্যাপক বৌদ্ধ নিধন শুরু করে। বাংলাদেশে কিন্তু তখনও ইসলাম আসেনি, তখনও কিন্তু এটা বৌদ্ধ ধর্ম বলে আমাদের যে কুমিল্লা শালবর বিহার বা মহস্তানগড় বা এই যে আমরা বৌদ্ধদের অনেক কীর্তি এখনো রয়ে গেছে, বৌদ্ধদের একটা অভয়ারণ্য ছিল। ফলে তখন হয় কি, ওই লিচাভি ফ্যামিলি যেটাকে বলা রাজবংশ, যেটা পাটনাতে ছিল, বৌদ্ধদের লাস্ট স্ট্রং পয়েন্ট। সমুদ্রগুপ্তের সময়, বিশেষ করে রাজা সমুদ্রগুপ্তের সময় যখন এই বৌদ্ধ নিধন চরম পর্যায়ে চলে গেল, তখন বৌদ্ধরা করলো কি, ওরা বাংলাদেশের দিকে মাইগ্রেট করা শুরু করলো। এদের ভিতরে কিন্তু ওই যে আপনার ওই যে লিচাভি ফ্যামিলি বা রাজবংশ, ওদের
বিভিন্ন লোকজন তারাও ছিল। তারা এই ভ্যালি ধরে, আমরা যেটাকে গঙ্গা ভ্যালি বলি, গ্যাঞ্জেস ভ্যালি, এটা ধরে তারা নিচের দিকে নেমে আসতে থাকলো। প্রায় 50 বছর ধরে মাইগ্রেশনটা চলেছে। এটা গিয়ে শেষ হয়েছে কিন্তু আজকে যেটাকে আমরা নর্দার্ন আরাকান, মংডু থিতং যেটাকে বলি, ওখানে গিয়ে তখন ছিল ভানচন্দ্র ছিলেন, এই যে লিচ্ছাভি ফ্যামিলির, উনি প্রথম করলেন কি ওখানে একটা নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ওটার নাম ছিল বৈশালী। এই বৈশালী নামটাও কিন্তু তারা যেখানে ছিল পাটনাতে, ওখানে বৈশালী নামে একটা জায়গা আছে, ওই নামের স্মৃতি অনুসারেই তারা ওখানে বৈশালী নামে প্রথম একটা নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করে 4th শতাব্দীতে। কিন্তু তার চাইতেও সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে, একটা নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তারপরে প্রচুর ওয়ার্কফোর্স লাগে। এই ওয়ার্কফোর্সটা কোত্থেকে এলো? তখন এখানে যে গৌড় ছিল সবচেয়ে সমৃদ্ধশালী জনপদ, আমাদের ওই যে উত্তরবঙ্গের কিছুটা অংশ, পশ্চিম বাংলার কিছুটা অংশ মিলে গৌড় জনপদ, এখান থেকে তারা প্রচুর ওয়ার্কফোর্স নিয়ে যায়। নির্মাণ শ্রমিক, স্থপতি, তারপর বিভিন্ন ধরনের যারা ওই যে লিপি লেখে, বিভিন্ন রকমের লোককে তারা এখান থেকে নিয়ে যায়। এরাই কিন্তু রোহিঙ্গাদের পূর্বপুরুষ। আর যারা ওই বিহার থেকে আসছে অরিজিনালি, এরা হচ্ছে রাখাইনদের পূর্বপুরুষ। তো এরা কিন্তু সেই যে 4th শতাব্দী থেকে শুরু করে আরাকানে বসবাস করা শুরু করেছে, তাদের ভিতর কখনোই কিন্তু সাম্প্রদায়িক সংহতিটা কোনো ইস্যু হয়ে দাঁড়ায়নি। এমনকি যেটা অনেকে বলার চেষ্টা করেন যে রাখাইনরা তো বৌদ্ধ আর রোহিঙ্গারা তো মুসলমান, কাজে এখানে ধর্মীয় কোনো কনফ্লিক্ট আছে কিনা, যেটা অনেকেরই জানা নেই। আরাকানে কিন্তু ইসলাম ধর্মের প্রচার প্রসার ঘটেছে রাখাইন রাজা মহাতাইন চন্দ্রের হাত ধরেই। আমরা পড়েছি, আমাদের পাঠ্য এটা লেখা আছে। আরাকান রাজ্যে একটা লেখকের লেখা ছিল, আমার মনে আছে। ওটা 7th শতাব্দী, ওটা যে বাংলা সাহিত্যের ব্যাপারে বলা হয়েছে। তো যেটা হয়েছে, ওখানে আপনার বেশ কিছু আরব থেকে বেশ কিছু শিপ এসে রামরি আইল্যান্ডের এখানে শিপগুলো নিমজ্জিত হয়ে যায় ঝড়ের কবলে পড়ে। তখন ওখানে আরব যারা ছিল, তারা মহাতাইন চন্দ্র তখন ছিলেন ওখানকার রাজা, তার কাছে গিয়ে তারা আশ্রয় প্রার্থনা করে। তো রাজা তো আশ্রয় দিলেনই, প্লাস তাদেরকে বললেন তোমরা চাইলে এখানে আমাদের আরাকানের মেয়েদেরকেও বিয়ে করতে পারো, কিন্তু শর্ত একটাই, তোমরা যখন নাকি আরব দেশে যদি কখনো ফিরে যেতে চাও, আমাদের মেয়েদেরকে বা তোমার সন্তানদেরকে নিয়ে যেতে পারবা। তখন এই আরবরা যেখানে বসবাস শুরু করে, এটা হচ্ছে 7th সেঞ্চুরিতে, তখন থেকে কিন্তু ইসলামের প্রচার লাভ। তখনও কিন্তু ওই যিনি এটার সুযোগটা করে দিয়েছেন, উনি কিন্তু রাখাইন কিং, উনি নিজে কিন্তু বৌদ্ধ ছিলেন। এটা কিন্তু কখনোই এই দুটো সম্প্রদায়ের মধ্যে কোনো ইস্যু হয়ে দাঁড়ায়নি। এমনকি পরবর্তীতেও যদি আমরা দেখি যে পরবর্তীতে যখন নাকি আক্রমণ করলো, বোদাওপাড়া যখন নাকি আক্রমণ করলো আরাকানকে বার্মা থেকে এসে, তখন কিন্তু রাখাইন এবং রোহিঙ্গা তারা দুটো জনগোষ্ঠী কিন্তু বাংলাতে চলে আসে। 1430 সালে রাখাইন কিংকে যখন নাকি উৎখাত করে বার্মিজ কিং, সে কিন্তু সে আশ্রয় নেয় আমাদের বাংলায় আশ্রয় নেয়। তখন সুলতান আহমদ শাহ ছিলেন, তিনি এখান থেকে ফোর্স পাঠিয়ে আবার ওখানকার ওই যে নরমেখলা, যার নাম মিনসাওমন বলা ওদের ল্যাঙ্গুয়েজে, তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে ব্রক উ নামে একটা সাম্রাজ্য তৈরি হয়। এটা 500 বছর ধরে কিন্তু এটা ছিল। সো আমরা এই পুরো সময়টার ভেতরে কখনোই আমরা কিন্তু দেখিনি রাখাইন এবং রোহিঙ্গাদের ভিতরে বিন্দু মাত্র কোনো দাঙ্গা কিংবা কোনো বৈষম্য। বাট তাদের একটা শেয়ার্ড হিস্ট্রি আছে, তাদের একটা শেয়ার্ড ট্রেডিশন আছে। এই একসাথে এই আজকে যেটা মহামণি শ্রাইন যেটাকে বলা হয়, যে বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্ম, যেটা বৌদ্ধ মন্দির আরাকানে, এটা তৈরি করার পিছনে কিন্তু এই রোহিঙ্গাদের ঘাম আছে। যুগ যুগ ধরে কিন্তু দুটো সম্প্রদায় একসাথে ছিল। তখন তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না, ভালোবাসা ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। কিন্তু দিন দিন সেটা পাল্টে যাচ্ছে বিভিন্ন কারণে। এখন এই আরাকান আর্মির তাদের নিয়ন্ত্রণ কিংবা স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতা ঘোষণা, এটা কি বাংলাদেশের সাথে কিংবা মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না? অবশ্যই প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে এবং অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা যদি বলে থাকি, দেখেন আমরা স্ট্র্যাটেজির ভাষায় 3টা শব্দ ইউজ করে থাকি। এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক কি হবে, এটা আইসোলেশন হতে পারে, এটা এনগেজমেন্ট হতে পারে, এটা কন্টেইনমেন্ট হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমের দিকে যদি আমরা তাকাই, আমাদের যে তথাকথিত বন্ধু রাষ্ট্র, তারা এখন বিভিন্ন ভিসা টিসা বন্ধ করে কিন্তু আমাদের সঙ্গে একদম আইসোলেশন স্ট্র্যাটেজিতে চলে গেছে। তো আমাদের তার একটা নিবার আছে শুধুমাত্র আরাকান, আমি মিয়ানমার বলবো। আমাদের ওখানে তো নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে, নতুন একটা দেশ পেয়ে যাব আমরা। আমাদের তো এখন ওদের সাথে এখন থেকে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যাতে করে that acts as a gateway আমাদের আরাকান। Exactly, I also believe it. I do agree with you. That will be a weaker country than Bangladesh. ওই সময় আমরা তাদের সাথে সুসম্পর্ক আরো ভালো করে, যেহেতু আমরা আধিপত্যবাদীদের বিশ্বাস করি না, এই ক্ষুদ্র দেশটি আমাদের বন্ধু হিসাবে আমাদের পরিণত হবে। আচ্ছা, ব্রিগেডিয়ার ইউসুফ,
এই আমাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনার কি প্রয়োজন নাই এই ক্ষেত্রে, সংক্ষেপে যদি বলেন। ভালো প্রশ্ন করেছেন। আজকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা লিখেছেন একটা পত্রিকাতে, যে আমাদের সঙ্গে বাংলাদেশের রাখাইন বা আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। কথাটা আমি বলবো আংশিক সত্য, পুরোপুরি সত্য না। উনি অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে উনি এবং ক্যারিয়ার ডিপ্লোম্যাট। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের একটা ফর্মাল ডিপ্লোম্যাসি থেকে, একটা ইনফর্মাল ডিপ্লোম্যাসি থেকে, একটা ট্র্যাক টু ডিপ্লোম্যাসি থেকে, পিপল টু পিপল ডিপ্লোম্যাসি থেকে, বিভিন্ন রকমের ডিপ্লোম্যাসি থাকে। এখন এটা ঠিক যে আরাকান আর্মি তো এখন একটা অরাষ্ট্রপক্ষ, রাইট, তারা নন স্টেট অ্যাক্টর। অফিশিয়ালি আমরা তাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, আমাদের আন্তর্জাতিক যে আমি বিধিমালা বা নিয়ম অনুযায়ী, নর্মস অনুযায়ী, একটা রাষ্ট্রপক্ষ আরেকটা দেশের অরাষ্ট্রপক্ষের পক্ষে সাথে কোনো ফর্মাল ডায়ালগে যেতে পারে না। এটা অনেকটা একটা বলা যেতে একটা বৈরিতার শামিল। এটাতে অবশ্যই মিয়ানমার অবজেকশন তুলবে। বাট আপনি খেয়াল করে দেখুন, আরাকান আর্মির সঙ্গে কিন্তু চায়না এবং ইন্ডিয়া কিন্তু কমিউনিকেট করছে, ট্র্যাক 2 চ্যানেলে তারা কমিউনিকেট করছে। যেমন খুব সম্প্রতি গত নভেম্বর মাসেই বোধহয় দিল্লিতে একটা কনফারেন্স হয়েছে, একটা সো কল থিঙ্ক ট্যাঙ্ক, দ্যাট ওয়াজ দি কাভার, পিছনে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে। তারা মিয়ানমারের যতগুলো বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠী আছে প্রত্যেকটার প্রতিনিধিকে ডেকে ওখানে তারা কথা বলেছে। তারা বলতেই পারে এটা বেসরকারি উদ্যোগ। তার মানে আমাদের একটা পররাষ্ট্র নীতিতে একটা বিশাল উদ্যোগ থাকবে, আমাদের উদ্যোগ নিতেই হবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সংক্ষেপ উত্তর দেবেন। সম্প্রতি গত 21 তারিখে রাওয়ার নির্বাচন হয়ে গেল, যে অ্যাসপিরেশন অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, এমনকি পুরো 3 বাহিনীতে বাংলাদেশে একটা বিশাল সাড়া ফেলেছে এই নির্বাচনে। রাওয়ার কি ভূমিকা রাখতে পারে এই সমস্ত ক্ষেত্রে, আপনি যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। শুরুতে আপনাকে অভিনন্দন জানাই রাওয়ার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য, এবং আপনার উপর অনেক দায়িত্ব চলে আসছে এখন। একটা বিষয় হচ্ছে কি, রাওয়াকে আমরা সবাই একটা কল্যাণমুখী একটা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করে আসছি, নামও তো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাট অ্যাকচুয়ালি এটা এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের অত্যন্ত প্যাট্রিয়টিক, অত্যন্ত কেপেবল, অত্যন্ত ইন্টেলেকচুয়াল এবং সিনিয়র কিছু সিটিজেন এখানকার মেম্বার। এই যে আমাদের একটা বিরাট একটা শক্তি, এই শক্তিটাকে তো যে কোনো সময় চাইলে আমরা পজিটিভভাবে কাজে লাগাতেই পারি। এই ব্যাপারে আপনাকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। যেমন ধরেন আপনার অনেকে বলে থাকে একটা অরাজনৈতিক সংগঠন, এখানে রাজনীতি করা যাবে না। একটা সুস্থ সচেতন মানুষ কি রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে যেতে পারে? কখনো না। আমরা বলতে পারি যে ঠিক আছে, আমরা এই সংগঠনটা কখনোই কোনো দলীয় রাজনীতির লেজুরবৃত্তি করবে না, রাইট। কিন্তু একটা রাজনৈতিক সচেতনতা অবশ্যই থাকতে হবে। আমাদের ভূ রাজনৈতিক নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আপনি চাইলে এখানে কিছু থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেন। রাইট। তারা বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিভিন্ন সময় সরকারের যারা পলিসি মেকার আছে তাদেরকে খুব কনস্ট্রাকটিভ সাজেশন দিতে পারে। এভাবে করে আমি তো মনে করি যে আমাদের রাওয়ার জাতি গঠনে, জাতির নিরাপত্তা কিংবা ভাবনা বা অন্য যে কোনো ব্যাপারেই তার একটা বেশ ভালো রোল প্লে করতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। 7,000 very highly educated people are there in all discipline. বুদ্ধিজীবী বলেন, শিক্ষকতার কথা বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লেখক বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, কি নাই সবই তো আছে। এই সবাইকে যদি আমরা কাজে লাগাতে, এবং দে আর ইয়াং অ্যান্ড এনার্জেটিক, কেননা মিলিটারি লোকেরা তো একটু অল্প বয়সে রিটায়ারমেন্টে যায়, আনলাইক দ্য সিভিলিয়ান ব্যুরোক্র্যাটস। আমরা বিশাল একটা ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ, নট অনলি ইন দ্য মিলিটারি। এটা আমরা সারা দেশের উপরে আমরা একটা প্রভাব বিস্তার করতে পারবো আমাদের রাওয়া দিয়ে। ক্ষমতা দখলের জন্য নয়, দেশকে ভালোবাসার প্রয়োজনে, দেশকে গড়ে তোলার জন্য, মানুষকে গড়ে তোলার জন্য আমরা ব্যাপকভাবে এই মূল্যবান সম্পদটাকে কাজে লাগাবো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা অতিথির বক্তব্য শুনলেন। চলুন না, আমাদের এই বাংলাদেশ এত সুন্দর একটি দেশ, সম্ভাবনাময় এক দেশ, এমন একটা লোকেশন আমাদের, যে দেশটাকে আমরা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত করতে পারি। আমাদের বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে আমরা জনশক্তিতে পরিণত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বাংলাদেশকে গড়ে তুলব বিরাট শান্তির শক্তিশালী একটা দেশ। এই হোক আমাদের প্রত্যয় এই বিজয়ের মাসে। চলুন, আইএফআইসি এই ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে এভাবেই যাতে আমরা দেশের খেদমত করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।